চলুন বিমলার গল্পের জগতে আরও একবার প্রবেশ করা যাক। আমরা সে কাহিনীর তৃতীয় পর্বে এসে পৌঁছেছি, যেখানে একজন নারী তার ঘর এবং বাইরের পৃথিবীর টানাপোড়েনে নিজের সত্তাকে খুঁজে চলেছেন। এই পর্বে আমরা সরাসরি বিমলার জবানবন্দি থেকেই শুনব তার ভেতরের জগতের কথা, তার আত্ম-আবিষ্কারের এক নতুন অধ্যায়ের কাহিনী। বিমলার এই যাত্রাপথটা বুঝতে হলে সবার আগে তার সেই জগৎটাকে বোঝা দরকার, যে জগৎটা আসলে ভক্তি দিয়ে গড়া ছিল। একটা সময় ছিল যখন বিমলার পরিচয় ছিল খুব সহজ, খুব স্পষ্ট। তার জীবনটা আবর্তিত হতো স্বামী নিখিলেশের প্রতি এক শান্ত, স্থিতিশীল ভালোবাসাকে কেন্দ্র করে। মানে তার জগৎটাই ছিল ঘর, যেখানে নিখিলেশের জন্য তার ভালোবাসাটা শুধু স্নেহ ছিল না, ছিল এক ধরনের আধ্যাত্মিক সাধনার মতো। তিনি বিশ্বাস করতেন স্বামীর পায়ের ধুলো নেওয়াতেই তার সিথির সিঁদুরের সার্থকতা। আর এটাই ছিল তার দাম্পত্যের মূল দর্শন, একটা কোমল, সম্মানজনক বন্ধন যা তিনি পরম যত্নে লালন করতেন। তার ঘরের বাইরের জগৎ, যা এতদিন শুধু একটা দূর থেকে আসা গুঞ্জনের মতো ছিল, সেটাই যেন হঠাৎ গর্জন করে উঠল। জাতীয়তাবাদের এক প্রবল ঢেউ, মানে স্বদেশী আন্দোলন, তখন পুরো বাংলাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর এই আন্দোলনই এক ক্যারিজম্যাটিক নেতাকে সোজা বিমলার দরগোড়ায় নিয়ে এলো। সন্দীপের সেই বক্তৃতাটা কিন্তু শুধু রাজনৈতিক ছিল না। বিমলার জন্য ওটা ছিল একটা প্রাকৃতিক শক্তির মতো, যা তার ভেতরে ঘুমিয়ে থাকা কোনো একটা সত্তাকে যেন জাগিয়ে তুলল। এই যে আবেগে ভরা কণ্ঠস্বর, এটা নিখিলেশের শান্ত, যুক্তিবাদী জগতের সঙ্গে এক তীব্র বৈপরীত্য তৈরি করল, যে জগতে বিমলা এতদিন ধরে বাস করে এসেছেন। আসলে সংঘাতটা শুধু দুজন মানুষের মধ্যে ছিল না, এটা ছিল পৃথিবীকে দেখার দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে লড়াই। দেখুন, নিখিলেশ মানবতাকে দেশের উপরে জায়গা দিতেন। তিনি স্বদেশী আন্দোলনকে সমর্থন করলেও জোর করে কিছু চাপিয়ে দেওয়ার ঘোর বিরোধী ছিলেন। অন্যদিকে সন্দীপের কাছে দেশই ছিল দেবতা, দেশের জন্য তার কাছে সবকিছুই বৈধ। এখানে তাদের কাজের পদ্ধতির পার্থক্যটা খুব পরিষ্কার, তাই না? নিখিলেশ বিশ্বাস করতেন যুক্তির রাজনীতিতে, মানুষকে বুঝিয়ে সুঝিয়ে নিজের পথে আনতে। আর সন্দীপ বিশ্বাস করতেন জবরদস্তিতে, যে কোনো উপায় লক্ষ্য হাসিলে। এই মৌলিক মতপার্থক্যই বিমলাকে একটা গভীর নৈতিক সংকটের মুখে ফেলে দেয়। সন্দীপ কিন্তু বিমলার মধ্যে শুধু একজন নারী দেখেননি, তিনি দেখেছিলেন একটা প্রতিমা, তার উদ্দেশ্যকে অনুপ্রাণিত করার জন্য এক দেবীকে। এতদিন যিনি ঘরের চার দেওয়ালে বন্দী ছিলেন, তার জন্য এই নতুন ভূমিকাটা ছিল যেন মুক্তির মতো। নিজেরই নতুন রূপটা বিমলার কাছে ছিল নেশার মতো। এটা তাকে এমন এক শক্তি আর উদ্দেশ্যের অনুভূতি দিয়েছিল যা তিনি এর আগে কখনো অনুভব করেননি। সন্দীপের চোখে বিমলা ছিলেন শক্তি, ঐশ্বরিক নারী শক্তির জীবন্ত প্রতীক। তিনি যেন হয়ে উঠলেন স্বয়ং দেশের চালিকা শক্তি। দেবী হিসেবে এই রূপান্তরটা একটা বিশাল দায়িত্ব নিয়ে আসে। তিনি কি শুধুই নিখিলেশের স্ত্রী, নাকি সমগ্র বাংলার প্রতীক? এই প্রশ্নটাই তাকে নিজের পরিচয় নতুন করে ভাবতে বাধ্য করে। বিমলা নিজেকে দুটো শক্তিশালী স্রোতের মাঝে ভাসমান অবস্থায় খুঁজে পেলেন। একদিকে নিখিলেশের প্রতি তার গভীর ভালোবাসা আর ঘরের শান্ত জীবন, আর অন্যদিকে সন্দীপের দেখানো এক নতুন উত্তেজক ভবিষ্যৎ। তিনি তার অতীতের আমির সাথে এই ভবিষ্যতের সম্ভাবনাকে যেন মেলাতে পারছিলেন না। তার হৃদয়টা এখন এই পরস্পর বিরোধী মূল্যবোধ আর আবেগের এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিমলার নিজের কথাতেই বোঝা যায় এই অনুভূতিটা ছিল অপ্রতিরোধ্য। আনন্দ আর গর্বের এক এমন মিশ্রণ যা তার অতীতের শান্ত জীবনকে পুরোপুরি ছাপিয়ে গিয়েছিল। সন্দীপের আবেগের সেই চোখ ধাঁধানো আলোয় নিখিলেশের নীতিগত অবস্থানকে তার কাছে পৌরুষের অভাব বলে মনে হতে শুরু করল। এই কথাগুলো তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাকে খুব স্পষ্টভাবে তুলে ধরে, তাই না? নিখিলেশের প্রতি তার বিশ্বাস আর আনুগত্য এখন গভীরভাবে দ্বিধাবিভক্ত। বিমলা ঠিক এই রকমই এক চৌরাস্তায় দাঁড়িয়ে আছেন, আর তার সিদ্ধান্তই ঠিক করে দেবে শুধু তার নিজের ভবিষ্যৎ নয়, তার পুরো জগতের অর্থটাই আসলে কী।